সামনেই সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোতে আপনি কিভাবে অ্যাঙ্কারিং করবেন সেটাই আজকের ভিডিওর টপিক। ভালো অ্যাঙ্কারিং করতে গেলে আপনাকে ফোকাস করতে হবে আপনার কমিউনিকেশন স্কিল অর্থাৎ আর্ট অফ কমিউনিকেশনের উপরে। নাম্বার 2, আপনাকে ফোকাস করতে হবে আপনার প্রপার স্ক্রিপ্টের উপরে। তৃতীয়ত আপনার প্রেজেন্টেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এবং চতুর্থ আপনার ড্রেস আপ, এই সব কিছুর উপরে। আজকে এই সব কিছু নিয়ে আলোচনা করব। যারা সরস্বতী পুজোতে স্টেজে অথবা টিভিতে অ্যাঙ্কারিং করবেন, তারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নেন, তাহলে আপনার অ্যাঙ্কারিং স্কিল 10x কিন্তু বেড়ে যাবে। তাই আমরা প্রথমেই কথা বলবো সরস্বতী পুজোতে তুমি কিভাবে কথা বলবে, তোমার ওয়ে অফ কমিউনিকেশন বা আর্ট অফ কমিউনিকেশনটা কেমন হবে। দেখো, সরস্বতী পুজো কিন্তু 8 থেকে আসে, সবাই আমাদের টার্গেট অডিয়েন্স। কেন? অফকোর্স ডাইরেক্ট টার্গেট অডিয়েন্সই বলতে পারো স্কুলের স্টুডেন্টরা, কলেজের ছাত্রছাত্রীরা, কিন্তু সরস্বতী পুজোর আবেগ কিন্তু ছোট বড় সবার মধ্যেই থাকে। তাই যখন তুমি কথা বলবে, এখানে একটা স্পিরিচুয়াল ফ্যাক্টরও যদি যুক্ত, এবং স্কুল কলেজের স্টুডেন্টসদের মধ্যে সরস্বতী পুজোর এই পড়াশোনা এবং আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটির সঙ্গে আমরা যেটা মজা করে বলে থাকি, সরস্বতী পুজোকে বলা হয় বাঙালির দ্বিতীয় ভ্যালেন্টাইন্স ডে। মানে সেই ফুরফুরে আবেগটাও কিন্তু এর সঙ্গে কানেক্টেড। যে যখন তুমি কথা বলবে, এই দুটো জিনিসকেই তোমাকে কিন্তু মার্জ করে কথা বলতে হবে। তো কীভাবে বলবে? তুমি এইভাবে বলতে পারো যে সারা পৃথিবীর লোক ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ প্রেম দিবস তারা একদিন মাত্র সেলিব্রেট করে, অর্থাৎ 14 ফেব্রুয়ারি। কিন্তু আমরা যারা বাঙালি, আমরা সেলিব্রেট করি বছরে 2 বার। আমাদের দ্বিতীয় ভ্যালেন্টাইন্স ডে হচ্ছিল সরস্বতী পুজো। কি ফ্রেন্ডস, তাই তো? এইভাবে তুমি যদি কথা বলো, তোমার সামনে টার্গেট অডিয়েন্স অফকোর্স যদি ছোটরা থাকে, কলেজ স্টুডেন্টস থাকে, তোমার সমবয়সী ছেলেমেয়েরা থাকে, তাদের জন্য। কিন্তু তুমি যদি এটা স্কুলে করছো, বা যেখানে সরস্বতী পুজোর কোনো কালচারাল ইভেন্ট পাড়ায় করছো, যেখানে বড়রা রয়েছে, তখন কিন্তু এই টাইপের কথাগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে, কারণ সেখানে সিনিয়র্সরাও রয়েছে। তখন ওখানে কথা বলার প্রেজেন্টেশনটা একটু ঘুরিয়ে তোমায় দিতে হবে। কীভাবে বলবে? এইভাবে মজার ছলে তুমি বলো যে 8 থেকে আসি সবাই মা সরস্বতীর কাছে কিন্তু আমরা অনেক কিছু চেয়ে পেয়েওছি। আমরা বিদ্যা চেয়েছি, আমরা বুদ্ধি চেয়েছি, এবং প্রত্যেক বছর মা যখন আসেন তার আরাধনার মাধ্যমে এগুলো আমরা অর্জন করি। তাই আজকে আমরা সবাই এখানে এসেছি, সম্মিলিত হয়েছি দেবী মায়ের আরাধনার পরে, অর্থাৎ আজকের সন্ধ্যেটাকে উদযাপন করার জন্য কালচারাল ওয়েতে। কারণ সরস্বতী পুজো মানে অবশ্যই সংস্কৃতির একটা দিক, বাঙালির শিক্ষা দীক্ষা সংস্কৃতি এই সমস্ত কিছু জুড়ে আছে মা সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে। দেখো, এখানে একটু ঘুরিয়ে বললাম, এখানে আমি কিন্তু পড়াশোনার অ্যাঙ্গেল, কারণ এখানে আমাকে টার্গেট অডিয়েন্স বুঝতে হবে, আমার কত সিনিয়র্সরা রয়েছে, গার্জিয়ানসরা রয়েছে। তো তোমাকে সবার আগে ওয়ে অফ প্রেজেন্টেশনস বা কমিউনিকেশনস, আর্ট অফ কমিউনিকেশনস প্রাধান্য দিতে হবে যে তুমি কাদের জন্য, তোমার সামনে লাইভে অডিয়েন্স কারা রয়েছে, এটা তুমি যদি বুঝে যাও, তার পালস, তোমার কথা বলার টোনটা অ্যাজ পার সেরকম চেঞ্জ করতে হবে। আরেকটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে কোথাও কল করা হয়েছে তোমাকে মেনলি একটা জায়গাতে, যেখানে একটা মফস্বলে বা গ্রামে কোনো ক্লাবের অনুষ্ঠান বুঝতেই পারছো, সেখানে চরম একটা মানে এক্সাইটমেন্ট থাকে, যেটাকে আমরা কিন্তু কলোকিয়াল টার্মে বলে থাকি মাচার প্রোগ্রাম, রাইট? অনেকে শুনেছো, অনেকে হয়তো কলকাতার ছেলেমেয়েরা শোনোনি মাচার প্রোগ্রাম কাকে বলে। কিন্তু যারাই মাচার প্রোগ্রাম বা মাচা অনুষ্ঠানের টার্মটি জানো ফ্যামিলি, তারা অবশ্যই মানে কমেন্টসে জানাও, বা দেখেছো তোমরা মাচার প্রোগ্রামে কিন্তু যেটা অডিয়েন্সটা থাকে, তারা একদম গ্রাম বাংলার মধ্যবিত্ত পরিবারের বাঙালিরা থাকে। তাদের কাছে এন্টারটেনমেন্টের একটা বড় সোর্স হচ্ছিল এই সমস্ত স্টেজ অ্যাঙ্কারিং। সেখানে তোমার কথা বলার মধ্যে কিন্তু মানে আরও বেশি একটা মানে টার্গেট অডিয়েন্সটা অন্যরকম তোমার হতে হবে। সেখানে তুমি বলতে পারো যে সরস্বতী পুজো মানে বাঙালিয়ানা মানে পোশাক আশাক, তাই মেয়েরা শাড়িতে আর ছেলেরা বস পাঞ্জাবিতে। জাস্ট ওয়াও, কি লাগছে! তো এই দেবী মার আরাধনা করে আজকের সন্ধ্যাটা আমরা সেলিব্রেট করব কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে, নাচে গানে সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো দেখো, এখানে আমি একটা ড্রেসিং সেন্স নিয়ে একটা রকিং ওয়েতে, মোটিভেটিভ ওয়েতে আমি কিন্তু কথা বললাম। তাই এতগুলো এক্সাম্পল দেওয়ার মেন কারণ হলো তুমি বোঝো তোর অডিয়েন্স কারা আছে, আর্ট অফ কমিউনিকেশনসকে সেইভাবে মোল্ড করো। নাম্বার 1, আর্ট অফ কমিউনিকেশনসেরই ভেতরকার একটা পার্ট হলো তোমার মডিউলেশন। তুমি কিভাবে কথা বলছো। দেখো, যখন তুমি কথা বলছো না তোমার দর্শকের সঙ্গে, তো দর্শক তোমার সাথে কানেক্ট করবে কি কানেক্ট করবে না, এটা ডিসাইড করে সম্পূর্ণ তোমার বডি ল্যাঙ্গুয়েজের উপরে।
তোমার ফেশিয়াল এক্সপ্রেশনের উপরে। এই যে দেখো আমি তোমাদের সাথে কথা বলছি, একটা হাসি হাসি মুখ, একটা এনার্জেটিক এক্সপ্রেশন, চোখে মুখে কথা বলা, একটা অ্যাঙ্কারের মধ্যে যদি এগুলো না থাকে এটা কিন্তু দেখতে ভালো লাগে না। আর সরস্বতী পুজো যদি টপিক হয় তোমার অ্যাঙ্কারিংয়ের, অফকোর্স তোমার মধ্যে সেই ভাইব থাকতে হবে, সেই অ্যাটিটিউড থাকতে হবে, প্রেজেন্টেশনসের মধ্যে সেই একটা চমক থাকতে হবে, কারণ তোমাকে দেখেই যেন তারা ফিল গুড ফ্যাক্টরটা অনুভব করে, রাইট? তাই হেসে কথা বলো, মজা করে কথা বলো, যেটা বলছো সেটা বিশ্বাস করে কথা বলো। নাম্বার 2, স্টোরি টেলিং। এটা আমি পরে অ্যাড করলাম। স্টোরি টেলিং ব্যাপারটা কি, সরস্বতী পুজোতে প্রচুর স্টোরি কিন্তু বলা যায়। তো স্টোরিটা কি, সবার আগে স্টোরিটা হচ্ছে সরস্বতী পুজোর এই আজকের অনুষ্ঠানটা যে আয়োজন করতে, এই আয়োজন করাকে কেন্দ্র করে যে স্টোরি। কীভাবে স্টোরি বলতে পারো, এক্সাম্পল দিয়ে বলি। দেখো, ধরো নাও তুমি স্কুলের প্রোগ্রাম করছো বা কলেজের প্রোগ্রাম করছো, সেখানে তুমি তোমার এই অনুষ্ঠানটার একটা স্টোরি বলবে। কীভাবে বলবে, যে আজকের অনুষ্ঠানটির ডিউরেশন মাত্র 3 থেকে 4 ঘন্টা, কিন্তু এই 3-4 ঘন্টার অনুষ্ঠানটি করতে গিয়ে যেই মানুষগুলো বা যেই ছেলে মেয়েগুলো অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের জন্য এটা 3 ঘন্টার কাজ ছিল না বা 4 ঘন্টার নয়, তাদের এই কাজটি ছিল বিগত 3 মাসের যাত্রাপথ। তো আপনারা জানতে ইচ্ছে করে না, এই অনুষ্ঠানটি সফলভাবে যে আয়োজিত হচ্ছে এর কাণ্ডারি কারা বা নায়ক নায়িকা কারা, তাদের নামগুলো বললে যারা যারা আয়োজনে ছিল, অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে। আচ্ছা ভাবুন, আয়োজনের কথা বললেই আয়োজন হয়ে যায় না, তার জন্য অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়, অনেক প্রতিকূলতা, অনেক অবস্টাকলস ফেস করতে হয়। সেগুলো কি, তাহলে তারা যেই করতে গিয়ে যে চ্যালেঞ্জেসগুলো ফেস করেছিল, ধরো নাও বাজেট একটা ইস্যুস ছিল, এখানে কী কী ইভেন্টস করবে সেখানে ইস্যুস ছিল, ধরো নাও এটার সময় যে কোনো কাজ করতে গেলে অনেক প্রতিকূলতা আসে, সেগুলো ছোটো ছোটো করে অ্যাড অন করলে, কারণ যে কোনো স্টোরিতে কিন্তু একটা মানে অবস্টাকলস বা দ্বন্দ্ব বা প্রবলেমসগুলো হাইলাইট করলে সেটা আমাদের দেখতে ভালো লাগে। তো অলওয়েজ অ্যাড সাম অবস্টাকলস, তাদের যে স্ট্রাগল স্টোরি, যে 3 মাস 4 মাস ধরে কারো শরীর খারাপ ছিল তারপরও সে তার কাজ করেছে, প্যারাসিটামল খেয়ে জ্বর কমিয়ে সে কাজে এসছে, কারোর বাড়িতে কোনো প্রবলেম ছিল তারপরও সে প্রবলেমটা মাথায় থাকা সত্ত্বেও সে কন্ট্রিবিউট করেছে তার সময়। কেউ ধরে নাও বাড়ি থেকে রাত জেগে মানে এখানে থেকে এই আলপনাগুলো এঁকেছে। তো এই যে স্ট্রাগলসগুলো, রাইট, এগুলো অবশ্যই হাইলাইট করবে। তো কী হয়, অফকোর্স যারা আয়োজন করেছে তাদের প্রতি সম্মান জানানো হয় এবং অডিয়েন্সের কাছে একটা ইন্টারেস্টিং বা দর্শকের কাছে একটা ইন্টারেস্টিং মেসেজ বা একটা গল্প যায়, রাইট? তো এই অনুষ্ঠানটার ব্যাপারে একটা ইমোশনস মানুষের কানেক্ট হয়ে যায়। এটা একটা গেল ইমোশন। তোমার কথা বলার মধ্যে, তোমার ওয়ে অফ কমিউনিকেশনসের মধ্যে কি তুমি কি ইমোশন অ্যাড করতে পারছো? যেমন ধরুন ইমোশন এইভাবে অ্যাড করতে পারো যে, ধরুন সিনিয়র্সরা রয়েছে, অনেক সিনিয়র যারা তোমার গার্জিয়ানসরা রয়েছে, তখন তাদের সাথে এইভাবে কথা বলো যে তাদের সাথে এঙ্গেজ করার জন্য তাদেরকে প্রশ্ন ছুড়ে দাও। কীভাবে প্রশ্ন ছুড়ে দিতে পারো, যেভাবে যে 2025 সালের বা 2026 সালের সরস্বতী পুজো কেমন হয় বা কেমন হচ্ছে সেটা তো আমরা অনুভব করছি, কিন্তু যেই সমস্ত কাকুরা রয়েছো, যেই সমস্ত আন্টিসরা রয়েছো, জেঠিমারা রয়েছো, তারা কিন্তু এক্সপিরিয়েন্স করেছে আজ থেকে 50 বছর আগেকারও সরস্বতী পুজো। কি মনে আছে আপনারা যখন স্কুলে পড়তেন, আপনারা যখন কলেজে পড়তেন, আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে, তখনকার সরস্বতী পুজো কেমন হতো? আচ্ছা, তখন কি সরস্বতী পুজোর মধ্যে এই প্রেম ব্যাপারটা ছিল? তখন কি সরস্বতী পুজোর মধ্যে এই আবেগটা ঠিক এতটাই ছিল না এর থেকেও আরও বেশি জোরালো ছিল? তো এইভাবে তুমি তাদের ইমোশনসগুলোকে তুমি একটু হালকা করে সুড়সুড়ি দিয়ে দিচ্ছ। এতে কী হচ্ছে, তারাও এঙ্গেজ হচ্ছে, তারাও রিকলস করছে, অ্যান্ড ইটস কোয়াইট ইন্টারেস্টিং। তুমি তোমার ইয়াং দর্শকদেরকে বলো যে আজকে বাড়িতে গিয়ে অবশ্যই তোমার বাবাকে জিজ্ঞেস করো, মাকে জিজ্ঞেস করো, সে যখন এই বয়সে ছিল, স্কুলে ছিল, কলেজে ছিল, তখন সরস্বতী পুজোর বেস্ট মেমোরিজ কী ছিল, রাইট? দেখবি এতে না অডিয়েন্স এঙ্গেজমেন্টটা একটা তুমি ভালো পেয়ে যাবে। এরকম ভালো ভালো স্টোরিজ, এইভাবে এক্সপ্রেশনস, অডিয়েন্সকে তুমি যদি আর্ট অফ কমিউনিকেশনসের মাধ্যমে এঙ্গেজ করতে পারো। নাম্বার 2 চলে আসছি স্ক্রিপ্ট রাইটিং। একটা ভালো মানে অনুষ্ঠান তখনই সাকসেসফুল হয় যখন এখানে কিন্তু একটা প্রপার স্ক্রিপ্ট থাকবে। তো স্ক্রিপ্ট তুমি কী করে বানাবে? সরস্বতী পুজোর স্ক্রিপ্টকে আমরা 3টে অ্যাক্টে ভাগ করবো, 3 অ্যাক্ট স্ক্রিপ্ট। প্রথম পার্টে আমরা থাকবো হলো, প্রথম পার্টটাকে আমরা 2টো ভাগে ভাগ করবো। প্রথম পার্টটা হলো আমরা হুক স্টোরি, প্রাইমারিলি 3টে পার্ট, আবার এই প্রথম পার্টটাকে আমরা 2টো ভাগে ভাগ করলাম। তো প্রাইমারিলি হলো
হুক স্টোরি। হুক স্টোরি হচ্ছে এমন কিছু বলবো যে জিজ্ঞেস করো যে কেন তোমার কথা শুনবে দর্শক, কি এমন ডিফারেন্স তুমি বলছো যে অডিয়েন্স তোমার সাথে অ্যালাইন হয়ে যাচ্ছে। আমি স্ক্রিপ্ট নেট আলাদা যদিও ভিডিও বানাবো, আমি জাস্ট মানে রাফলি বলে যাচ্ছি যে প্রথমে 4 থেকে 5 লাইন 10 লাইন এমন কথা বলো যে কথাগুলো অডিয়েন্স তার মোবাইলটা সামনে, তার সাথে হাতে মোবাইলটা রয়েছে, মোবাইলটা ছেড়ে দিয়ে সে যেন তোমার কথা তোমার বার্তা শোনে। তো এটা হচ্ছে হুক লাইন। তো হুক লাইন তুমি বিভিন্ন রকম করে বলতে পারো, তুমি তোমার মতো রাজি গুছিয়ে নেবে যে ডিফারেন্ট আমি কি বলছি। যদি একইভাবে বলো, নমস্কার দর্শক বন্ধু, আজকের শুভ সন্ধ্যায় সবাইকে স্বাগত। আজকে বাগদেবীর আরাধনার শেষ পর্বে আমরা কিন্তু মিলিত হয়েছি সাংস্কৃতিক অনুষ্ঠানে, সবাই বস এটা জানে। তো এটার মধ্যে কোনো হুক নেই। তো হুক ইজ সামথিং ডিফারেন্ট, হুক ইজ সামথিং মানে অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করার একটা টেকনিক। ডিফারেন্ট ওয়েতে বলা শুরু করো। এটা ফার্স্ট অ্যাক্টের প্রথম পার্ট। এর সাথে রয়েছে তোমার হচ্ছে হলো যে অডিয়েন্সকে জানো যে নেক্সট 3 ঘন্টা তারা কি শুনতে চাইছে, তারা কি দেখবে, তারা কি পাবে, হোয়াট দে আর গোয়িং টু সি, হোয়াট দে আর গোয়িং টু এক্সপিরিয়েন্স ইন দিস নেক্সট 3 to 4 আওয়ার্স। এটা দর্শককে জানানো কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে। এটা হচ্ছে প্রথম পার্টের মধ্যে। সেকেন্ড পার্ট হচ্ছে মিড পার্ট। মিড পার্টে অফকোর্স পারফরমেন্স করতে গিয়ে ব্যাক স্টেজের প্রিপারেশনস, অফকোর্স ব্যাক স্টেজের প্রিপারেশনস, পারফরমেন্স, আর মাঝখানে অডিয়েন্সের সঙ্গে তোমার ইন্টারাকশনস, এগুলো পুরো মিডে থাকবে। যারা যারা গেস্ট অত প্রথমে এসছে তাদেরকে গ্রিটি করেছো, মিডিলে যারা গেস্ট আসছে তাদেরকে অভিনন্দন বার্তা ফুলের বুকে দিয়ে, এই পার্টগুলো কিন্তু মিডিলে থাকবে। লাস্টে থাকবে হচ্ছে তোমার ক্লাইম্যাক্স এবং অনুষ্ঠানের একদম শেষটুকু উপসংহারটা। তো যে কোনো অনুষ্ঠানের ক্লাইম্যাক্স কিন্তু অফকোর্স একটা ধামাকেদার হয়, রাইট? বেস্ট অনুষ্ঠানটা কিন্তু শেষে হয়। তো লাস্টে যে ক্লাইম্যাক্সটা আছে, ক্লাইম্যাক্স অবধি যেন দর্শক বসে থাকে, তাই জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে মাঝখানে হুইপ জারি করতে হবে যে আমাদের আজকের লাস্টের অনুষ্ঠান যার জন্য আর কিছুক্ষণের পরে শুরু হবে, এর মাঝখানে 4টে অনুষ্ঠান, 4টে পারফরমেন্স, 5 নম্বরে আমরা এইটা দেখবো, ওই পারফরমেন্সটা দেখবো। মানে দ্যাটস দ্য মেইন পারফরমেন্স যেটার জন্য ওয়েট করছি আমরা। সিনেমার ক্লাইম্যাক্সটা লাস্টে আসে, যেখানে বড় অনুষ্ঠানের ক্লাইম্যাক্সও কিন্তু লাস্টে আসে। তাই বড় বড় সেলিব্রিটিসরা যখন পারফর্ম করে তারা সন্ধ্যাবেলা পৌঁছায় না, তারা অনুষ্ঠানের লাস্টে তাদের ফাইনাল এক্সপিরিয়েন্স দিয়ে অনুষ্ঠানটা শেষ হয়। তো এই ক্লাইম্যাক্সের কথাটা দর্শকদেরকে মাঝে মাঝে অফকোর্স রিকল করবে। যত সময় বাড়ছে, যত ক্লাইম্যাক্স কাছে আসছে, তত মানুষের টেম্পারমেন্ট, মোটিভেশন, এক্সাইটমেন্ট এটা কিন্তু বাড়ছে। এবং অন্তিমে তুমি শেষ করবে অফকোর্স একটা সুন্দর নোট দিয়ে। একটা তুমি কবিতা পড়ে শুরু করতে পারো, কবিতা দিয়ে শেষ করতে পারো, একটা মোটিভেশনাল স্পিচ দিয়ে শুরু করতে পারো, সরস্বতী পুজোর আবেগটা দিয়ে শেষ করতে পারো, আসছে বছর আবার হবে এইটা বলে শেষ করতে পারো। অবশ্যের সঙ্গে আগে প্রেফিক্স সাফিক্স অ্যাড অন তোমাকে করতে হবে। এইভাবে তুমি স্ক্রিপ্টটাকে যদি গোছাও তাহলে দেখবে অনেক বেশি সুন্দর, অ্যাট্রাকটিভ একটা প্রেজেন্টেবল স্ক্রিপ্ট হবে। নেক্সট হচ্ছে হলো তোমার ড্রেস। সরস্বতী পুজোর ড্রেস বলতেই ট্র্যাডিশনাল ড্রেস। তুমি কিন্তু এরকম জ্যাকেট ট্যাকেট পরে তুমি বসলে দেখতে মোটেই ভালো লাগবে না। তো অফকোর্স মেয়েরা শাড়ি, ভালো সালোয়ার পরতে পারো, ছেলেরা কিন্তু পায়জামা, পাঞ্জাবি, ধুতি পরতে পারো, রাইট? বা জিন্সের সাথেও পাঞ্জাবি পরতে পারো। একান্ত পাঞ্জাবি যদি না থাকে, ফর্মাল অফকোর্স তুমি সেমি ফর্মাল পরতে পারো, কিন্তু একদমই টি শার্ট পরে উঠো না, দেখতে খুব বাজে লাগে। মা সরস্বতী তোমাদের কিন্তু মানে রেগে গিয়ে মানে একটা যাতা ব্যাপার হয়ে যেতে পারে, রাইট? তাহলে বাঙালিয়ারা ট্র্যাডিশনালটা কিন্তু অবশ্যই তোমার ড্রেসের মধ্যে থাকতে হবে। তাই এই জিনিসগুলো তুমি যদি অ্যাড অন করে সরস্বতী পুজোর অ্যাঙ্কারিং করো, লিখলো, ইউ আর গোয়িং টু হ্যাভ আ গ্রেট অ্যাপ্রিশিয়েট পারফরমেন্স অন স্টেজ। ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে। গুড বাই এন্ড সি ইউ ওয়ান্স अगेन।